রানী দেবী তার ছেলে আকাশের সঙ্গে টুকুসপুর নামক এক গ্রামে বাস করে। এই টুকুসপুর গ্রাম নামে যেমন অদ্ভুত, ঠিক একই রকম ভাবে সেই গ্রামে কিছু কিছু অদ্ভুত প্রথা ছিল। আর সেই প্রথাগুলো এমনই অদ্ভুত ছিল যে কোনো ভালো ঘরের মেয়েরা সেই গ্রামে কিছুতেই বিয়ে করে যেতে চায় না, কারণ বিয়ের পর বৌমাদের সেই গ্রামের অদ্ভুত প্রথা মেনে চলতে হয়। আর আকাশ যখন কলেজে পড়াশোনা করতে যায় তখনই তার সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয়, আর প্রিয়াঙ্কা তাকে মন দিয়ে বসে। তারা দুজনেই বিয়ে করবে বলেও ঠিক করে। দেখো প্রিয়াঙ্কা, আমি তোমাকে আগে থেকে কিছু বলিনি, কেননা তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো সেই জন্য। এখন আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই তোমার আমাদের গ্রাম সম্পর্কে একটু ধারণা দরকার। আমাদের গ্রাম কিন্তু ভীষণ অদ্ভুত, আর ওই গ্রামে নানান রকমের অদ্ভুত অদ্ভুত নিয়মও আছে, বুঝেছো? তোমাদের গ্রামে যতই অদ্ভুত নিয়ম থাকুক না কেন, আমি কিন্তু তোমাকেই বিয়ে করব। আর তুমি কেমন অদ্ভুত নিয়মের কথা বলছো আমি জানি, কারণ আমি শুনেওছি। আকাশ প্রিয়াঙ্কার কথা শুনে খুবই অবাক হয়, কারণ তার গ্রামের সম্বন্ধে প্রিয়াঙ্কা যে শুনেছে সেটা শুনে আকাশ খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে আকাশ এবং প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর আকাশ যখন নতুন বউকে গ্রামে নিয়ে যায়, তখন প্রিয়াঙ্কার শাশুড়ি মা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আর তাদের বাড়ির সামনে উঠানে একটা দড়িতে গরু বাঁধা থাকে। এরকম গরু দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িতে শাশুড়ি মায়ের সঙ্গে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে একটা গরু, আর তার আবার বড় বড় শিং। ওরে বাবা, তোমাদের দরজার বাইরে এরকম গরু বাঁধা আছে কেন? আকাশ, আমার কিন্তু গরু দেখলেই খুবই ভয় করে, কারণ আমি ছোটবেলায় গরুর গুঁতো খেয়েছিলাম। তুমি এই গরুটাকে তাড়িয়ে দাও প্লিজ। গরুকে তাড়িয়ে দেবো মানে? তোমাকে তো আমি বলেছিলাম আমাদের গ্রামটা খুবই অদ্ভুত, আর বেশ কিছু অদ্ভুত অদ্ভুত নিয়মও আছে। আর তুমি বলেছিলে না তুমি নাকি সব নিয়ম জানো, তাহলে এখন গরু দেখে ভয় পাচ্ছ কেন? মানে গ্রামের অদ্ভুত নিয়মের সঙ্গে গরুর কি সম্পর্ক? আমি জানি তোমাদের গ্রামে অদ্ভুত নিয়ম মানা হয়। আমার শাশুড়ি মা হয়তো খুব দজ্জাল হবে আর আমার উপর অত্যাচার করবে, আমাকে অনেক অনেক রান্না করতে হবে। এগুলোই তো অদ্ভুত নিয়ম, এছাড়া আর কি বা অদ্ভুত হতে পারে বলো তো? প্রিয়াঙ্কার এমন কথা শুনি আকাশ এবং তার মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের গ্রামে সাধারণ সংসার জীবনের কোনো অদ্ভুত নিয়ম নেই। তাদের গ্রামের নিয়ম এমনই অদ্ভুত যে সেই অদ্ভুত নিয়ম শোনার পর থেকে প্রিয়াঙ্কার রাতের ঘুম উড়ে যাবে। বৌমা, তোমার শাশুড়ি মা দজ্জাল নয়, আমি খুব ভালো শাশুড়ি। আর এই গরু কেন বাঁধা আছে জানো? আমাদের গ্রামের অদ্ভুত নিয়ম হলো নতুন বৌমা বিয়ে করে শ্বশুর বাড়িতে এলে তাকে গরুর লাথি খেয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করতে হয়। আর যে নতুন বৌমা গরুর লাথি খাবে না, সেই নতুন বৌমার সংসার টিকবে না। এরকম নতুন বৌমার গরুর লাথি খেয়ে শ্বশুর বাড়িতে ঢোকার অদ্ভুত নিয়ম শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে, আর ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করে। কারণ কোনোদিনও কোনো মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে গরুর লাথি খেয়েছে এমন ঘটনা সে ইতিহাসেও পড়েনি। মানে আমি এত সুন্দর বেনারসি শাড়ি পরে সেজে গুজে এখন সবার সামনে গরুর লাথি খাবো? আমার পক্ষে সম্ভব না। আকাশ, আমি এরকম অদ্ভুত বাজে উল্টোপাল্টা নিয়ম পালন করতে পারবো না। আমি শ্বশুর বাড়িতে ঢুকে পড়লাম। প্রিয়াঙ্কা যেই লাথি না খেয়ে শ্বশুর বাড়িতে ঢুকতে যাবে এমন সময় গরুটা রেগে গিয়ে মো মো করে আওয়াজ করতে শুরু করে, ফলে নতুন বউ আরো বেশি ভয় পেয়ে যায়। আর তখনই আকাশ দুজনে মিলে প্রিয়াঙ্কার হাত ধরে গরুর সামনে দাঁড় করিয়ে দেয়, আর গরু প্রিয়াঙ্কাকে সজোরে লাথি মারে। এরকম লাথি খেয়ে প্রিয়াঙ্কার মাথার চারপাশ থেকে পাখি উড়ে যায়। ওরে বাবা গো, মরে গেলাম গো, আমার কোমর ভেঙে গেল। এই গরুটা আমাকে কি জোরে লাথি মারলো। আমার বাবা মা অনেকবার আমাকে বারণ করেছিল এরকম অদ্ভুত গ্রামে আমি যাতে বিয়ে না করি। আমি কি করে বুঝবো এখানে এসে আমাকে গরুর লাথি খেতে হবে? এভাবে সপাটে এবং সজোরে লাথি খেয়ে প্রিয়াঙ্কা একেবারে শ্বশুরবাড়ির মধ্যে গিয়ে পড়ে, আর সবাই প্রিয়াঙ্কার এরকম এন্ট্রি দেখে হাততালি দিয়ে ওঠে। ফলে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে যায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সোফায় শান্ত হয়ে বসলে তার ভীষণ পরিমাণে জল তেষ্টা পায়, আর তার শাশুড়ি মা তাকে এক গ্লাস ভর্তি জল নিয়ে এসে দেয়। প্রিয়াঙ্কা যখন সেই গ্লাস থেকে জল খায় তখন, এ মা, এই গ্লাসের জলটা এরকম নোনতা নোনতা মনে হচ্ছে কেন? আপনাদের গ্রামের জল কি নোনতা নাকি? ইস, শহরে কি সুন্দর মিষ্টি মিষ্টি জল খেতাম, আমার এই জল খেয়ে একদমই শরীরটা ভালো লাগছে না। না না, এটা তো জল নয়, আসলে আমাদের গ্রাম যেমন অদ্ভুত আমাদের গ্রামের জলটাও একটু অদ্ভুত। তুমি যেহেতু নতুন বিয়ে করে এসেছো তাই তোমাকে ব্যাপারটা বলা হয়নি।
আমাদের গ্রামে নতুন বউ গরুর লাথি খেয়ে শ্বশুর বাড়িতে ঢুকলে প্রথমে তাকে বিড়ালের প্রস্রাব খাওয়ানো হয়, আর তুমি যেটা খেলে সেটা জল নয়, সেটা তো বিড়ালের প্রস্রাব। কি? বিড়ালের প্রস্রাব? ওয়াক্তু! আমি কোনোদিন এরকম ভাবতেও পারিনি যে আমাকে শ্বশুর বাড়িতে এসে বিড়ালের টয়লেট খেতে হবে। আমার ভীষণ বমি পাচ্ছে, আমার খুব শরীর খারাপ করছে আকাশ। এই বলে প্রিয়াঙ্কা বাথরুমে চলে যায়, আর সে বাথরুমে গিয়ে ভীষণ পরিমাণে বমি করতে শুরু করে। আর তারপর কল খুলে জল দিয়ে সে বমি পরিষ্কার করে। এমনকি সেই কলের জলের উপরও প্রিয়াঙ্কার বিশ্বাস হয় না, কারণ সে শ্বশুর বাড়িতে এসে পর্যন্ত বিভিন্ন অদ্ভুত ব্যাপার স্যাপার দেখছে। এরপরও যে প্রিয়াঙ্কাকে কি কি সহ্য করতে হবে সেই ভেবে প্রিয়াঙ্কার ভীষণ পরিমাণে ভয় করে। এভাবে সারাদিন পার হয়ে রাত্রিবেলা প্রিয়াঙ্কা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবে এমন সময়, আরে বৌমা, তুমি ঘরের মধ্যে যাচ্ছ কেন? এখন তো রাত্রিবেলা, এখন তুমি ঘুমাবে নাকি? হ্যাঁ, রাত্রিবেলাতেই তো সবাই ঘুমায়, এতে আবার নতুন কি? সকালবেলা শ্বশুর বাড়িতে আসার পর থেকে আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করেছেন যে আমি ভীষণ ক্লান্ত আর আমার খুব ঘুম পেয়েছে। আরে না না বৌমা, আমাদের গ্রামে রাত্রিবেলা তো কেউ ঘুমায় না। আমাদের গ্রামে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবাই ঘুমায়, তারপর আমরা সবাই জেগেই থাকি। আজকে যেহেতু তোমার বিয়ে ছিল তাই আমরা সকালবেলা থেকে জেগেই ছিলাম, কিন্তু রাত্রিবেলা তো আমরা কেউ ঘুমাতে পারবো না। কি? আপনারা পাগল নাকি? সারা রাত জেগে জেগে কি করেন আপনারা? মশা মারেন নাকি মাছি ওড়ান? আমি এসব নিয়ম মানতে পারবো না, আমি ঘুমাতে গেলাম। এসব নিয়ম তোমাকে মানতে হবে, কারণ তুমি এখন আমাদের এই গ্রামের বউ, আর তুমি যদি এই গ্রামের নিয়ম না মানো তাহলে কিন্তু এই গ্রামের প্রধান তোমাকে গ্রাম ছাড়া করে দেবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে নতুন বৌমার আর কিছু করার থাকে না, তাই সে সারা রাত ঘুমাতে পারে না, বরং তাকে রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য গরম গরম ভাত, মাংস কষা ইত্যাদি রান্না করতে হয়। আর সবাই যেমন দুপুর 2টোর সময় খাবার খেতে বসে, সেই গ্রামের লোকজন এবং প্রিয়াঙ্কা শ্বশুরবাড়ির পরিবার রাত্রি 2টোর সময় খাবার খেতে বসে। তাদের খাওয়া হয়ে গেলে প্রিয়াঙ্কা এবং রানী দেবী দুজনে মিলে বাড়িঘর পরিষ্কার করে। আর এভাবেই কাজ করতে করতে সকাল 10টা বেজে যায়। আর একটা দিন সারা রাত জাগার ফলে প্রিয়াঙ্কা চোখের তলায় একেবারে কালি পড়ে যায়। যাও বৌমা, সারা রাতে সব কাজ করা হয়ে গেছে, এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, কারণ আশেপাশে সবাই দেখছি ঘুমিয়ে পড়েছে, তুমিও গিয়ে এবার আরাম করো। শাশুড়ি মায়ের এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়, কারণ 2 দিন পর সে ঘুমাতে পারবে। আর সে যখন খাটে গিয়ে ঘুমাবে তখনই হঠাৎ করে সে অনুভব করে যে তার মাথার উপর পাখা ঘোরা বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায়, আর সে দেখে যে আকাশ ফ্যানের সুইচ বন্ধ করে দিয়েছে। আকাশ, তুমি ফ্যান বন্ধ করে দিলে কেন? তোমাদের এই গ্রামে ভীষণ গরম, আর আমার খুব গরম লাগছে, তুমি ফ্যানটা চালিয়ে দাও। ফ্যান ছাড়া কেউ সকালবেলা ঘুমাতে পারে নাকি? না না, পাগল নাকি? কে বলেছে যে গরম লাগছে? একবার জানালা দিয়ে তাকিয়ে দেখো, আমাদের গ্রামের সকলেই দিনের বেলাতেও সোয়েটার পরে ঘরে ঘুমাচ্ছে, আর তুমি বলছো ফ্যান চালিয়ে দিতে? তাই এই ঠান্ডার মধ্যে ফ্যান চালানো যাবে না, আর তুমিও পারলে গায়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ো। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পেট খারাপ? তুমি এরকম সোয়েটার পরে কেন ঘুরছো? আমি তোমাদের ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না, আর আমার মোটেই ঠান্ডা লাগছে না, আমার তো গরম লাগছে। আমি কম্বল চাপা দিয়ে ঘুমাবো না, আমি ফ্যান চালিয়েই ঘুমাবো। এই বলে প্রিয়াঙ্কা তার স্বামীর কথা শুনতে চায় না, আর সে ফ্যান চালিয়ে ঘুমাতে শুরু করে। কিন্তু রানী দেবী যখন দেখতে পায় তার ছেলে বৌমার ঘরে ফ্যান চলছে, তখন সে খুবই রেগে যায়। এর ফলে সে আবার সেখানে এসে ফ্যান বন্ধ করে দেয়। ফলে প্রিয়াঙ্কার সেদিন ঘুম হয় না, আর রাত্রিবেলা আবার ঘুম থেকে উঠে তাকে সকলের জন্য রান্নাবান্না করতে হয়। এভাবে সারা রাত ধরে প্রিয়াঙ্কা গ্রামের সকল মানুষের সঙ্গে জেগে থাকে, আর সে চারিদিকে তাকিয়ে দেখে যে সেই গ্রামের লোকেরা সোয়েটার পরে বাড়ির বাইরে বেরিয়ে রাত্রিবেলা কাজ করতে যাচ্ছে, আর বাচ্চারা রাস্তায় খেলছে। এরকম অদ্ভুত গ্রাম দেখে প্রিয়াঙ্কা নিজের চোখে বিশ্বাস করতে চায় না। এই গ্রামে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তা না হলে কখনো এরকম হতে পারে না। আমার মনে হচ্ছে আমি টাইম মেশিন ট্রাভেল করে অনেক আগে চলে এসেছি, কারণ এটা কখনো সম্ভব নাকি যে এই গরমের মধ্যে রাত্রিবেলা সবাই সোয়েটার পরে কাজ করতে বেরোবে, দিনের বেলা ঘুমাবে, গরুর লাথি, বিড়ালের টয়লেট, মানে এরা মানুষ নাকি পশু? এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরকম অদ্ভুত গ্রামে প্রিয়াঙ্কার সংসার করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়।
কিন্তু সে তার অসুবিধার কথা কাউকে মুখ ফুটে বলতে পারে না। আর সে যখন বাপের বাড়িতে তার মাকে ফোন করে এবং তার মাকে সেই গ্রামের অদ্ভুত ব্যাপার স্যাপার জানায়, তখন প্রিয়াঙ্কার মা মনে করে প্রিয়াঙ্কা হয়তো তার সঙ্গে মজা করছে। না গো মা, আমি মজা করছি না। আমি কেন তোমার সঙ্গে মজা করতে যাব? সত্যি এই গ্রামটা এরকম অদ্ভুত। আমি তো ভাবতেই পারিনি যে এরকম অদ্ভুত গ্রামে আমি বিয়ে করে আসব। তাই আমার খুব অসুবিধা হচ্ছে মা। দেখ, তোর এই আজগবি কথা শোনার মতো আমার কাছে সময় নেই। তুই ফোন ডাক আর সুখে শান্তিতে সংসার কর। আমি আমার কাজ করি। আর কোনোদিনও ফোন করে এরকম ইয়ার্কি মারবি না। বলে নাকি গরুর লাথি খেয়েছে। এই বলে মালতী দেবী ফোন রেখে দেয়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। ধীরে ধীরে তাদের গ্রামে আরো অদ্ভুত নিয়ম বেড়ে ওঠে। আর হঠাৎ করে প্রিয়াঙ্কা একদিন দেখে যে সেই গ্রামের বাচ্চারা বড়দের মতো কথা বলছে, একে অপরকে গালাগাল দিচ্ছে, ঝগড়া করছে। আর বুড়োরা বাচ্চাদের মতো বাইরে ক্রিকেট খেলছে, ফুটবলও খেলছে। আবার কখনো সে দোকানে গিয়ে দেখে মা কাকিমার বয়সী মহিলারা দোকান থেকে লজেন্স কিনে খাচ্ছে। আর অন্যদিকে ছোট ছোট বাচ্চা মেয়েরা বুড়িদের মতো শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করছে। আপনারা পাগল নাকি? এরকম বুড়ো দাদুর বয়সী লোকেরা রাস্তায় ক্রিকেট খেলছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা বড়দের মতো কথা বলছে, পাড়ার মোড়ে বসে তাস খেলছে। অন্যদিকে মা কাকিমারা লজেন্স খাচ্ছেন। আপনাদের তো দাঁত নষ্ট হয়ে যাবে। আর আপনাদের বাচ্চা বাচ্চা বাড়ির মেয়েরা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? এগুলো কোনো নিয়ম হলো? চুপ করো বৌমা, আমাদের গ্রামে এরকমই নিয়ম। তোমার যদি মানতে অসুবিধা হয় তুমি ঘরের মধ্যে থাকো, কিন্তু বাইরে বেরিয়ে এসব বলবে না। তাহলে লোকে কিন্তু আমাদেরকে খারাপ কথা বলবে আর আমাদেরকে গ্রাম ছাড়া হতে হবে। না না, আমি চুপচাপ মানতে পারবো না, কারণ এগুলো উচিত নয়। আমাকে এর পেছনে কি কারণ আছে সেটা খুঁজে বের করতেই হবে। প্রিয়াঙ্কা এসব অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আর সে কিছুতেই সেই অদ্ভুত নিয়মগুলো মেনে নিতে পারে না, কারণ এরকম অদ্ভুত নিয়ম দেখে তার মাথায় ভীষণ পরিমাণে চাপের সৃষ্টি হয়। তাই প্রিয়াঙ্কা কাউকে কিছু না বলে ডাক্তার কাকুকে ফোন করে আর ডাক্তার কাকুকে সমস্ত ব্যাপার জানায়। ইন্টারেস্টিং ফ্যাক্টর, আমি অনেক বই এরকম অদ্ভুত গ্রামের কথা পড়েছি, কিন্তু আমাদের শহরে যে এরকম অদ্ভুত গ্রাম আছে আমি তো ভাবতে পারছি না। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। আর আমি যখন আসবো এই ব্যাপারে কিন্তু কাউকে জানাবি না। এই বলে ডাক্তারবাবু ফোন রেখে দেয়। আর সে সাধারণ মানুষ হিসেবে সেই গ্রামে এসে প্রবেশ করে আর প্রিয়াঙ্কার আত্মীয় হিসেবে তার শ্বশুর বাড়িতে থাকা শুরু করে। ডাক্তারবাবু যখন নিজের চোখে এসব গরুর লাথি মারা, বিড়ালের টয়লেট খাওয়া কিংবা রাত্রিবেলা জেগে থাকা, বুড়োদের বাচ্চাদের মতো ব্যবহার করা এবং বাচ্চাদের বুড়োদের মতো আচরণ করা দেখে সে নিজেও প্রচন্ড পরিমাণে অবাক হয়। দেখ প্রিয়াঙ্কা, এইসব নিয়ম দেখে আমি যা বুঝতে পারলাম যে এটা এখনো পুরানো যুগ থেকে বেরিয়ে আসতে পারেনি। কেননা এই গ্রামে হয়তো অনেক যুগ আগে এইসব নিয়মগুলো চলতো, আর সেই নিয়মগুলোকে ধরে এরা এখনো বেঁচে আছে। আর তাদের মাথা থেকেও ঢুকিয়ে দিয়েছে যে এই নিয়মগুলো না মানলে অমঙ্গল হতে পারে। কিন্তু তুই একদম চিন্তা করিস না, আমি এক ধরনের ওষুধ খাইয়ে দেবো, যে ওষুধ খাওয়ালে তাদের মাথা পরিষ্কার হয়ে যাবে। আর কোনটা ভুল কোনটা ঠিক তারা সবই বুঝতে পারবে। কিন্তু সবাইকে ওষুধ খাওয়াবো কিভাবে? এই গ্রামে তো সকলেরই সমস্যা। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা এবং ডাক্তারবাবু দুজনে মিলে একটা সুন্দর বুদ্ধি বের করে। আর একদিন রাত্রিবেলা গ্রামের সকলে যখন জেগে থাকে তখন প্রিয়াঙ্কা সবাইকে নিমন্ত্রণ করে এবং গরম গরম মটন বিরিয়ানি, চিকেন চাপ ইত্যাদি খাওয়ায়। আর প্রিয়াঙ্কা সেই খাবারের মধ্যে সুস্থ হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। আর সেই খাবার খেয়ে যে যার মতো নিজেদের বাড়িতে ফিরে যায়। পরের দিন হঠাৎ করে যখন গ্রামের সকলে ঘুমাতে যাবে তখন আর কিছুতেই তাদের ঘুম আসে না। আর রাত হলেই তাদের ভীষণ পরিমাণে ঘুম পেয়ে যায়। অন্যদিকে বাচ্চারা বাচ্চাদের মতো ব্যবহার করতে শুরু করে আর বুড়োরা ক্রিকেট খেলতে চায় না, লজেন্স জাতীয় কোনো দ্রব্যও খেতে চায় না। এভাবেই ধীরে ধীরে সমস্ত অদ্ভুত নিয়ম থেকে তারা বেরিয়ে আসতে শুরু করে। ব্যাপারটা কি হলো বুঝলাম না। এখন আগের মতো আর কিছুই ভালো লাগে না। আমার বৌমা যেটা বলে সেটাই ঠিক মনে হয়। কি জানি কি হয়েছে। এভাবেই অদ্ভুত গ্রামের প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে সাধারণ হতে শুরু করে আর তারা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। তাদের জীবনে আর কোনো সমস্যা থাকে না। এর ফলে প্রিয়াঙ্কা ও কুটুসপুর গ্রামে সুখে শান্তিতে সংসার করতে থাকে।
মোহনা তার বাবা এবং মায়ের সঙ্গে এক গ্রামে বাস করত। মোহনা বিয়ের উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে, কিন্তু নিজেদের মেয়ের জন্য তারা ভালো সম্বন্ধ খুঁজে পায় না। কারণ মোহনার বাবা হরিপদ বাবু সামান্য একজন দিনমজুর ছিল, আর তার পক্ষে মেয়েকে ভালো ধনী পরিবারে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দেওয়া সম্ভবপর ছিল না। অনেক দেখাশোনা করার পর তারা রাকেশ নামে একটি ছেলের সন্ধান পায়, কিন্তু রাকেশ এবং মোহনার পারিবারিক ও আর্থিক অবস্থার মধ্যে সেরকম একটা পার্থক্য ছিল না। রাকেশ একটা ফ্যাক্টরিতে কাজ করে তাদের সংসার চালায়। একদিন রাকেশ তার মায়ের সঙ্গে মোহনাকে দেখতে আসে। কিরে মোহনা, তুই এখানে বসে আছিস কেন? ওদিকে তোকে ছেলেপক্ষ দেখতে এসেছে, তোকে বললাম তো তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর তুই এখনো এখানে মন খারাপ করে বসে আছিস। কি হয়েছে তোর? এতদিন পর একটা বিয়ের সম্বন্ধ এলো, এটাও কি হাতছাড়া করতে চাইছিস? ছেলেপক্ষ আমাকে দেখতে এসেছে সেটা আমি খুব ভালো করেই জানি মা, কিন্তু আমি যে ছেলেপক্ষের সামনে কোন শাড়ি পরে হাজির হব সেটা নিয়ে তুমি কি একবারও চিন্তা করেছো? আমি যে জামাটা পরে আছি সেটা নিশ্চয়ই ওনাদের সামনে পরে যাওয়ার মতো নয়। এটা কত পুরানো জামা, আমার তো সেরকম নতুন জামাও নেই। তাছাড়া মেয়েরা তো সবাই ছেলেপক্ষের সামনে শাড়ি পরেই যায় বলো। হ্যাঁ রে, শাড়ি পরে গেলেই তো ভালো হবে, তাহলে ওনারা তোকে অনেক বেশি সংস্কারী বলে মনে করবে। সত্যিই তো এই জামাটা পরে ওনাদের সামনে যাওয়ার মতো নয়। দাঁড়া, আমি তোর জন্য একটা শাড়ি নিয়ে আসছি। তুমি আবার শাড়ি কোথায় পাবে? তোমার তো নিজেরই বাড়িতে পরার মতো ভালো শাড়ি নেই। এই জন্যই বলেছিলাম কোনো দরকার নেই আমার বিয়ে দেওয়ার। বেকার বেকার শুধু ছেলেপক্ষের সামনে গিয়ে অপমানিত হতে হবে, আর কিছুই নয়। আরে তুই একটু আস্তে কথা বল না, ওরা শুনতে পেলে তো সমস্যা হতে পারে। তুই দাঁড়া, আমি তোর জন্য শাড়ি নিয়ে আসছি। আমার আলমারিতে একটা ভালো শাড়ি আছে। এই বলে মালতী দেবী তার আলমারি থেকে অনেক খোঁজাখুঁজি করে একটি শাড়ি তার মেয়ের জন্য নিয়ে আসে। এই নে, শাড়িটা তাড়াতাড়ি করে পরে নে। শাড়ি পরতে পারবি তো, নাকি আমি পরিয়ে দেব? সুন্দর করে একটু সেজে নিবি। এমনিতেই আমার মেয়ে দেখতে সুন্দর, আমি জানি ওরা নিশ্চয়ই তোকে পছন্দ করবে। শাড়িটা দেখে মোহনা খুবই খুশি হয়, কারণ শাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল। না না মা, আমি নিজেই শাড়ি পরে নিতে পারবো। কিন্তু এত সুন্দর শাড়ি তুমি কোথায় পেলে মা? শাড়িটা তো আমি আগে কখনো দেখিনি, কি সুন্দর দেখতে। এটা আমার অনেক বছরের পুরানো শাড়ি, আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিল, তাই আমি এটা অনেক যত্ন করে তুলে রেখেছি। নে নে, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আর চল আমার সঙ্গে, ওদিকে ওরা অপেক্ষা করছে। এই শুনে মোহনা শাড়িটা পরতে যাবে, তখনই সে লক্ষ্য করে যে শাড়ির সামনের দিকের অংশ বেশ কিছুটা ছেঁড়া, আর এই দেখে মোহনা প্রচন্ড পরিমাণে তার মায়ের উপর রেগে যায়। মা, তুমি আমাকে এই ছেঁড়া শাড়িটা পরতে দিয়েছো? শাড়িটা দেখতে সুন্দর ছিল, কিন্তু তাই বলে এরকম ছেঁড়া শাড়ি পরে ছেলেপক্ষের সামনে গেলে ওরা তো আমাকে দেখা মাত্রই বিয়েটা ভেঙে দেবে। তুমিও না সত্যি, তুমি এক কাজ করো তো, ওদেরকে চলে যেতে বলো, কোনো দরকার নেই আমার বিয়ের দেখাশোনা করার। এরকম বলিস না মা, তুই তো সবই জানিস আমাদের সংসারের অবস্থা। তোর বাবা তোর বিয়ের জন্য দিন রাত কত পরিশ্রম করে টাকা জমানোর চেষ্টা করছে। হ্যাঁ মানছি শাড়িটা একটু ছেঁড়া, কিন্তু তুই চাইলেই এই শাড়িটা পরার পর ছেঁড়া অংশটা হাত দিয়ে ঢেকে রাখতে পারবি। তুই ছেঁড়া অংশে হাত চাপা দিয়ে রাখবি, যাতে ওরা কিছু দেখতে না পায়। চল মা, আর রাগ করে থাকিস না। তুই যদি না বুঝিস তাহলে কি করে হবে বলতো? মায়ের কথা শুনে মোহনার আর কিছু বলার থাকে না। সে ওই ছেঁড়া শাড়ি পরেই ছেলেপক্ষের সামনে গিয়ে হাজির হয়, কিন্তু শাড়ির ছেঁড়া অংশ যাতে দেখা না যায় তাই মোহনা সেটা লুকিয়ে রাখার চেষ্টা করতে থাকে। মোহনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র শাড়ির দিকেই থাকায় সে ঠিক মতো রাকেশ এবং তার মায়ের কোনো কথারই উত্তর দিতে পারে না। রাকেশের মা রুক্মিণী দেবী ভালোভাবে মোহনাকে লক্ষ্য করলে সে মোহনার শাড়ির ছেঁড়া অংশ দেখতে পায়, কিন্তু তবুও রুক্মিণী দেবী কাউকে কিছু বুঝতে দেয় না। সে মোহনার সঙ্গেই তার ছেলের বিয়ের পাকা কথা বলে, এমনকি সে যৌতুক হিসেবে কোনো কিছু নিতেও চায় না। আর এই শুনে মোহনা এবং তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। ছেলেপক্ষ বাড়ি থেকে চলে গেলে মোহনা তার মাকে বলে, মা, ছেলেপক্ষ আমার এই ছেঁড়া শাড়িটা দেখতে পায়নি। তোমার আইডিয়াটা কিন্তু খুবই ভালো ছিল। মোহনা তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু রাকেশও মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় বিয়ের পর যে মোহনার জীবনে খুব বেশি পরিবর্তন হবে না সেটা সে খুব ভালো মতেই অনুমান করতে পারে। দেখতে দেখতে খুবই সাধারণভাবে মোহনা এবং রাকেশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বৌমা, আজকে আমি পাড়ার কিছু মহিলাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি। ওরা সবাই বলছিল আমার নতুন বৌমার হাতে রান্না করা খাবার খাবে, তাই তুমি ওদের জন্য আজকে ভালো কিছু খাবার রান্না করো। তোমার বাবা মায়ের মুখে শুনেছি তুমি খুব ভালো খাবার রান্না বান্না করতে পারো। হ্যাঁ মা, আমি সবই রান্না বান্না করতে পারি, শুধু কি কি রান্না করতে হবে আমাকে একটু বলে দিন। এই তো কি কি রান্না করতে হবে আমি সবই বাজার থেকে কিনে এনেছি। আর এই নাও, আমি তোমার জন্য বাজার থেকে একটা শাড়িও কিনে এনেছি। যাও, তুমি স্নান করে এই শাড়িটা পরে নাও, তারপর রান্না বান্নার কাজটা সেরে নেবে।
মোহনা শাড়িটা দেখে খুব ভালো মতোই বুঝতে পারে যে শাড়িটা খুব একটা বেশি দামি নয়, কিন্তু তবুও সে মন খারাপ করে না। শ্বশুর বাড়িতে এসে সে অন্তত নতুন শাড়ি পরতে পারবে, এটাই তার কাছে অনেক। মোহনা তার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি পরেই সারাদিন ধরে পাড়া প্রতিবেশীদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না বান্না করতে থাকে। কিন্তু তাড়াহুড়ো করে কাঠের উনুনে রান্না করতে গিয়ে হঠাৎ করে বাতাসের চাপে অল্প একটু আগুন উড়ে এসে মোহনার শাড়িতে পড়ে যায়। এর ফলে মোহনার শাড়ির কিছুটা অংশ গোল করে পুড়ে যায়, আর এই দেখে মোহনার মন খারাপ হয়ে যায়। আমার কপালটাই সত্যি খারাপ, আজকে একটা নতুন শাড়ি পরতে পারলাম, তবুও সেটা পুড়ে গেল। এবার আমি কি করব? এক কাজ করি, শাড়িটা বরং সেলাই করে নিই, না হলে এই শাড়িটা পরে কিছুতেই সকলের সামনে যাওয়া যাবে না। এই বলে মোহনা তার শাড়ির পুড়ে যাওয়া অংশটা ভালো করে সেলাই করে নেয়। নিজের বৌমাকে এরকম ভাবে পরিস্থিতি সামলে নিতে দেখে তার শাশুড়ি মাও খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে নিজের ছেলের জন্য সে একেবারে যোগ্য বউ নিয়ে এসেছে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। মোহনা খুব ভালো মতোই তার শ্বশুর বাড়িতে নিজেকে মানিয়ে নেয়। সে তার স্বামী বা শাশুড়ি মায়ের উপর কখনোই জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না, আর নাইবা তাদের কাছে নিজের কোনো ইচ্ছা প্রকাশ করে। আর তার এরকম স্বভাবের জন্য সে তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছ থেকে খুবই স্নেহ ভালোবাসা পেয়ে থাকে। আর তাই নিয়ে মোহনা খুবই হাসি খুশি থাকার চেষ্টা করে। একদিন এক প্রতিবেশী বুলটি দেবী তাদের বাড়িতে আসে। কি গো দিদি, আমাদের গ্রামের জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়ে তো, গ্রামের সবাইকেই তো নিমন্ত্রণ করেছে, তোমরাও যাবে তো বিয়ে বাড়িতে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। জমিদার বাবু এত ভালো মানুষ, আমাদের গ্রামের সকলকেই উনি অনেক উপকার করেছেন, আর ওনার বাড়ির নিমন্ত্রণ পেয়ে আমি তো খুবই খুশি। আমরা সবাই যাব। যাক, তাহলে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে। এই দেখো, তোমাকে যেটা দেখাতে এলাম, বিয়ে বাড়িতে যাব বলে আমি আমার জন্য আর আমার বৌমার জন্য নতুন শাড়ি কিনেছি। এই দেখো, এটা আমার বৌমার শাড়ি, 3000 টাকা দাম এই শাড়িটার। সিল্কের একদম নরম তুলতুলে শাড়ি। আসলে তুমি তো জানোই, আমার বৌমা যখনই কোনো নিমন্ত্রণ পায় ওকে তখনই নতুন শাড়ি কিনে দিতে হয়, না হলে ও নিমন্ত্রণ বাড়িতে যেতেই চায় না। হ্যাঁ, শাড়িটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর তোমার শাড়িটাও সুন্দর। আর তুমি তোমার বৌমাকে কি পরিয়ে নিয়ে যাবে বিয়ে বাড়িতে? যতই হোক, বিয়ের পর এটাই তো তোমার বৌমার প্রথম বিয়ে বাড়ি। বাড়িতে তো তোমার বৌমাকে ছেঁড়া ফাটা শাড়ি পরিয়ে রাখো, এমনকি বিয়ের পর মুখ দেখানোর অনুষ্ঠানেও তুমি তোমার বৌমাকে একটা সেলাই করা ছেঁড়া শাড়ি পরিয়েছিলে। জমিদার বাবুর একমাত্র মেয়ের বিয়েতে কিন্তু এরকম করো না তোমরা, কারণ ওখানে অনেক ভালো ভালো বড় বড় লোকজন থাকবে। শুধু শুধু জমিদার বাবুর বাড়ির পরিবেশটাই নষ্ট হবে তোমাদের জন্য। বুলটি দেবী এভাবে অপমান করায় মোহনার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, তাই সে তার প্রতিবেশীর সামনে খুবই লজ্জিত বোধ করে। কিন্তু তবুও সে কোনো উত্তর না দিয়ে মনে মনে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে। তবে মোহনা একেবারেই তাদের প্রতিবেশীর কথাগুলো সহ্য করতে পারে না। সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দেখো, তোমার 4টে নয় 5টা নয়, একটাই বৌমা, তাই তোমার বৌমাকে অন্তত ভালোভাবে রাখার চেষ্টা করো। আমি তো প্রত্যেক মাসে আমার বৌমাকে শাড়ি কিনে দেই। তুমি দামি শাড়ি কিনে দিতে না পারলেও একটা কম দামি শাড়ি অন্তত তোমার বৌমাকে কিনে দিও বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যেহেতু একসঙ্গে বিয়ে বাড়িতে যাব, আমাদের সঙ্গে তোমাদেরকে কিন্তু খুবই বেমানান লাগবে। অনেক হয়েছে কাকিমণি, দয়া করে আমার শাশুড়ি মাকে আপনি আর অপমান করবেন না। আমাদের সঙ্গে যদি আপনাদের বিয়ে বাড়িতে যেতে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আলাদা যেতে পারেন। আর আমি আমার শ্বশুর বাড়িতে খুবই সুখে আছি। শুধু টাকা পয়সা থাকলে যে মানুষ সুখে থাকতে পারে তা নয়। আমার শাড়ি গহনা অলংকারের কোনো প্রয়োজন নেই। আমার স্বামী আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যে ভালোবাসাটা পাই সেটাই আমার কাছে অনেক। আপনি এবার আসতে পারেন। মোহনার কথা শুনে বুলটি দেবীর খুবই রাগ হয়, তাই সে তখনই সেখান থেকে চলে যায়। কিন্তু রুক্মিণী দেবী তার প্রতিবেশীর মুখে ওরকম অপমানজনক কথা শুনে খুবই কান্নাকাটি করতে থাকে। নিজের শাশুড়ি মাকে কাঁদতে দেখে মোহনার খুবই খারাপ লাগে। মা, আপনি শুধু শুধু কেন ওনার কথা শুনে কাঁদছেন? আর উনি তো একেবারে ফালতু মহিলা, সবসময় আমাদের পেছনে উনি লেগে থাকেন। ওনার কথায় আপনি কিছু মনে করবেন না। সত্যি বৌমা, আমরা তোমাকে সেরকম ভাবে কিছুই দিতে পারি না। তুমি তো জানো আমার ছেলেটা যা ইনকাম করে সবই আমার চিকিৎসার পেছনে চলে যায়। প্রত্যেক মাসে আমার জন্য 1000 টাকার ওষুধ লাগে। সেই জন্য আমার ছেলে বা আমি তোমাকে চাইলেও সেরকম ভাবে কোনো কিছু দিতে পারি না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। দেখুন মা, পরিস্থিতি সবসময় একরকম থাকে না, আর মানুষের ভাগ্যের চাকা ঘুরতেও কিন্তু সময় লাগে না। আজকে আমাদের জীবনে দুঃখ আছে, হতেও তো পারে পরবর্তীকালে আমাদের জীবনে সুখ আসবে। আপনি বিয়ে বাড়ি যাওয়া নিয়ে একদম ভাববেন না। আমাদের কাছে যা শাড়ি আছে আমরা তাই পরে যাব।
এভাবেই মোহনা তার শাশুড়ি মাকে সান্ত্বনা দেয়। সে তার শাশুড়ি মাকে বুঝিয়ে শান্ত করে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও যেন মোহনাও কষ্ট পায়, কিন্তু সে কিছুতেই সেটা প্রকাশ করতে চায় না। সে মন দিয়ে আবার সংসারের কাজকর্ম করতে শুরু করে। আজকে সে তার শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে ওই ঘরের খাটের নিচ থেকে একটা শাড়ি তৈরি করার চরকা খুঁজে পায়, আর সেই দেখে মোহনা খুবই খুশি হয়। শাড়ি তৈরি করার চরকা, এগুলো শাশুড়ি মায়ের ঘরে কিভাবে আসলো? মা, আপনাদের বাড়ি থেকে কেউ শাড়ি বোনার কাজ করতো? তোমার শ্বশুর মশাই তো আগে শাড়ি বুননেরই কাজ করতো। এই কাজ করেই তো আগে খুব ভালো মতোই আমাদের সংসার চলে যেত। আমার ছেলে কাজ করতো, তোমার শ্বশুর মশাই কাজ করতো, তখন আমাদের সংসারে কোনো সমস্যাই ছিল না জানো। কিন্তু তোমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে এই জিনিসগুলো এভাবেই পড়ে আছে। মা, আমরা বিয়ে বাড়িতে কি শাড়ি পরে যাব তাই নিয়ে আপনি খুবই চিন্তা করছিলেন তাই না? আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমাকে দিন, আমি বাজার থেকে কিছু সুতো কিনে নিয়ে আসবো। আসলে আমি শাড়ি বুননের কাজ করতে পারি, তাই আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য নিজে হাতে আমাদের শাড়ি বানাতে চাই। তুমি শাড়ি বুনতে পারো? কই, আগে তো কখনো বলনি। কিন্তু এই শাড়ি বুননের কাজ তো খুব একটা সহজ নয়। আমি তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে কখনো শিখতে পারিনি, তাহলে তুমি কিভাবে পারো? আমাদের গ্রামে একজনের বাড়িতে শাড়ি বুননের কাজ হতো। আমি কিছুদিনের জন্য ওনার কাছে কাজ করেছিলাম, তাই আমি সব রকমের শাড়ি বুনতে পারি। এই শুনে মোহনার শাশুড়ি মা খুবই খুশি হয়। রুক্মিণী দেবী তার কাছে জমানো কিছু টাকা মোহনাকে দিয়ে দেয়। মোহনা সেই টাকা নিয়ে বাজার থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং সুতা কিনে নিয়ে আসে। আর সেদিন থেকেই মোহনা শাড়ি বুননের কাজ শুরু করে। সে নিজের জন্য এবং তার শাশুড়ি মায়ের জন্য খাদি শাড়ি তৈরি করে, সেই সাথে নিজের স্বামীর জন্য খাদি পাঞ্জাবি পায়জামা তৈরি করে। সেই শাড়ি এবং পাঞ্জাবি দেখে তার স্বামী এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা সেগুলো পরেই জমিদার বাবুর মেয়ের বিয়েতে চলে যায়। সেখানে উপস্থিত সকলেই তাদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। একি, তোমাদের কাছে নাকি টাকা থাকে না? তাহলে তোমরা এত দামি দামি খাদি শাড়ি কিভাবে কিনলে? রাকেশ আবার খাদি পাঞ্জাবি পরেছে। টাকা থাকলে সব হয় না কাকিমা। মানুষের মধ্যে যদি যথেষ্ট পরিমাণে গুণ থাকে তাহলে সে চাইলেই কিন্তু অনেক কিছু অর্জন করতে পারে। এই শাড়ি পাঞ্জাবি আমি নিজের হাতে বুনেছি। দেখুন, বিয়ে বাড়িতে অনেকেই কিন্তু অনেক দামি দামি শাড়ি জামা কাপড় পরে আছে, কিন্তু প্রত্যেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। মোহনার কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক হয়। তাদের খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি সকলেই খুবই পছন্দ করে। জমিদার বাবু নিজের পরিবারের জন্য অনেকগুলো খাদি শাড়ি এবং খাদি পাঞ্জাবি মোহনাকে তৈরি করার জন্য অর্ডার দেয়। আর সেটা দেখা দেখি বিয়ে বাড়িতে উপস্থিত আরো অনেকেই মোহনার কাছে শাড়ির অর্ডার দিতে শুরু করে। এভাবেই বিয়ে বাড়িতে যাওয়ার পর থেকে মোহনা এবং তার পরিবারের ভাগ্যের চাকা পরিবর্তিত হয়ে যায়। মোহনা বাড়িতে বসে সকলকে অনেক অনেক শাড়ি বানিয়ে দিতে থাকে, আর সে বেশ ভালো টাকা উপার্জনও করতে থাকে। এভাবে 6 মাস কঠোর পরিশ্রম করার পর মোহনা নিজের জন্য একটি বুটিক খুলে ফেলে। এভাবেই মোহনা হাসি খুশি তার পরিবারের সঙ্গে সংসার করতে থাকে।